তাহলে আমরা শুরু করে দেই। দেখো, তোমরা কি পিপিটি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা তো জেড ট্রান্সফর্ম থেকে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করতেছি কোনো একটা, দ্যাট মিনস কোনো একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স এক্সএন যদি হয়, তার জেড ট্রান্সফর্ম আমরা এক্স জেড যদি গিভেন থাকে, দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এই এক্স জেড থেকে কিভাবে এক্স এনে ব্যাক করব, তার জন্য যে মানে প্রসেস ফর্মুলা, সেটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফর্ম। তো ইনভার্স জেড ট্রান্সফর্মের জন্য যে বেসিক ডেফিনেশন আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করেছিলাম কোচি ইন্টিগ্রাল থিওরেম ইউজ করে, দেখো আমরা করেছিলাম, এবং তারপরে আমরা বলেছিলাম এই ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করার জন্য আমরা যে ইনভার্স জেড ট্রান্সফর্ম যেটা দিয়ে দেওয়া থাকবে, সেটাকে যদি আমরা রেশনাল জেড ট্রান্সফর্ম হিসেবে রিপ্রেজেন্ট করি, মানে ম্যাক্সিমাম সবসময়ই রেশনাল হিসেবেই থাকে। যদি রেশনাল বলতে বোঝাচ্ছি একটা নিউমারেটর পলিনোমিয়াল থাকবে আর একটা ডেনোমিনেটর পলিনোমিয়াল থাকবে। আচ্ছা, তো সেইখান থেকে আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করার জন্য আমরা বলেছি যে সেভারাল মেথডস আছে, তার মধ্যে আমরা তিনটা মেথড এখানে দেখতে চাচ্ছি, ইম্পর্টেন্ট তিনটা মেথড। ফার্স্ট মেথডটা ছিল পাওয়ার সিরিজ এক্সপানশন মেথড, যেখানে আমরা আসলে আলটিমেটলি লং ডিভিশন বা সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করে কোনো একটা মানে জেড ট্রান্সফর্ম থেকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করে এক্স এনটা আমরা ডিটারমাইন করেছি। সেকেন্ড মেথড একটা পড়েছি গত ক্লাসে, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন মেথড। সেখানে আমাদের যে রেশনাল জেড ট্রান্সফর্ম দিয়ে দেওয়া থাকবে, মানে মানে নিউমারেটর পলিনোমিয়াল এবং ডেনোমিনেটর পলিনোমিয়াল, এই দুইটা রেশিও হিসাবে সেটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপান্ড করব। তার মানে হচ্ছে আলাদা আলাদা ভাগ করে ফেলবো। তখন প্রত্যেকটা পার্টের আমরা খুব সহজেই ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে পারবো, করে আমার যে ডিসক্রিট টাইম সিকোয়েন্স আছে সেটাতে ব্যাক করতে পারবো। আজকে আরেকটা প্রসেস করতেছি, এটা মানে আমার ধারণা সবথেকে ইজিয়েস্ট প্রসেস। এই প্রসেসে আমরা যে প্রসেসটা বলছি এটা হচ্ছে রেসিডিউ মেথড। এই মেথড ইউজ করেও আমরা কোনো একটা জেড ট্রান্সফর্ম দিয়ে দেওয়া থাকলে সেটার ইনভার্স জেড ট্রান্সফর্ম করে এক্স এনটা ক্যালকুলেট করতে পারি। সেটি আমরা আজকের ক্লাসে দেখতে চাচ্ছি। তো দেখো, আমরা এই কোচি ইন্টিগ্রাল থিওরাম ইউজ করে যে বেসিক ডেফিনেশনটা দিয়েছিলাম ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করার, সেই ডেফিনেশনটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখো, এটা আমরা ক্লাসে প্রুভ করেছিলাম। এক্স এন ইকুয়ালস টু 1/2 পাই, যে এই ক্লোজ কন্টুরের উপর একটা ইন্টিগ্রেশন করি এক্স জেড জেড টু দি পাওয়ার n - 1 ডিজেড। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা এই মানে ইনসাইড অল দ্য পোল সি, সেটার উপর সাম করে আমরা রেসিডিউগুলা ক্যালকুলেট করতেছি। তাহলে মানে আলটিমেটলি আমরা জেড টু দি পাওয়ার n - 1 এক্স জেড এটার রেসিডিউগুলা ক্যালকুলেট করি। আচ্ছা, এই তাহলে আমরা যদি এই মানে রেসিডিউগুলা ক্যালকুলেট করে যদি সাম করি, তাহলেই আসলে আমার যে এক্স জেডটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে এক্স এনটা ক্যালকুলেট করতে পারবো। এবং তার জন্য দেখো, আমাদের যেহেতু এক্স জেড জেড টু দি পাওয়ার n - 1 এর এই 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 এর এক্স জেড ইন্টু জেড টু দি পাওয়ার n - 1 এর রেসিডিউগুলো বের করতে চাই ফর এভরি পোল। সেই জন্য আমরা এই রেসিডিউ মেথডে, আমার তো আলটিমেটলি আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি দিয়ে দেওয়া থাকবে বলো দেখি? এক্স জেড দেওয়া থাকবে। এক্স জেড দেওয়া থাকবে। তাহলে এক্স জেডটাকে জেড টু দ্য পাওয়ার n - 1 দ্বারা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে যে টার্মটা পাওয়া যাচ্ছে সেটার রেসিডিউগুলা ক্যালকুলেট করে সাম করব। আচ্ছা, এই হচ্ছে আমার কাজ আর কি। এখন দেখো, তাহলে আমরা এখানে যেটা করি, রেসিডিউ বের করার জন্য যে প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে আমার এক্স জেড যদি মেইন ফাংশন হয়, তাহলে জেড টু দ্য পাওয়ার n - 1 এর দ্বারা মাল্টিপ্লাই করে একটা নতুন ফাংশন ক্রিয়েট করব, যেটার নাম দিচ্ছি এফ জেড। এফ জেড অ্যানাদার ফাংশন। তুমি বুঝতে পারতেছো, এক্স জেড তো জেড এর একটা ফাংশন থাকবে, তাই তো? জি স্যার। পলিনোমিয়াল ফাংশন, যে সেখানে আবার নিউমারেটর ডেনোমিনেটর দুইটা পলিনোমিয়ালের রেশিও হিসেবে থাকে। তাকে জেড টু দি পাওয়ার n - 1 দ্বারা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে যে ফাংশনটা পাচ্ছি সেটাকে বলতেছি এফ জেড। আচ্ছা, এফ জেড এখন রেসিডিউ ক্যালকুলেট করার জন্য ফর এভরি পোল বলি আমরা। দেখো, আমরা যে এর আগের ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম আর কি, রেশিও হিসেবে তুমি যদি দেখো, এই যে জেড মাইনাস পি ওয়ান জেড মাইনাস পি টু এরকম ভাবে তো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে করি আর কি, করে রেসিডিউগুলো বের করি। এই পি ওয়ান পি টু এগুলো হচ্ছে পোল, তাহলে নিচের যে টার্মটা আছে সেটাকে বলতেছি আমরা ডেনোমিনেটর পলিনোমিয়াল।
এই ডেনোমিনেটর পলিনোমিয়ালের কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, জেড মাইনাস সামথিং ইন্টু জেড মাইনাস সামথিং এরকম ভাবে না, যেটাকে আমরা একটু আগে বললাম জেড মাইনাস পি ওয়ান ইন্টু জেড মাইনাস পি টু এরকম ফর্মে। তাহলে এই যে পি ওয়ান পি টু পি থ্রি এগুলাকে বলতেছি পোল। এখানে একটা ডিপেন্ডিং অন এক্সজেড তোমার সেভারেল পোলস থাকতে পারে, কে সংখ্যক পোল ধরে নিচ্ছি আমরা এখানে। তাহলে যেটা করব এফ জেডটা এই রেসিডুয়াল বের করার জন্য ফর এই পিকে পোল, পিকে একটা পার্টিকুলার পোল ধরো, কে এর ভ্যালু যদি 1 হয় ফার্স্ট পোল, কে এর ভ্যালু 2 হলে সেকেন্ড পোল, সেটার জন্য। তার মানে তোমাকে যেরকম ভাবে বললাম একটু আগে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জেড মাইনাস পি ওয়ান জেড মাইনাস পি টু প্রথম পার্টের জন্য করতেছি, সেকেন্ড পার্টের জন্য করতেছি, এইভাবে যতগুলা পোল থাকবে সবগুলোর জন্য আমরা রেসিডিউ ক্যালকুলেট করব, যেখানে কে ইকুয়ালস টু 1 2 3 মিন্স ফার্স্ট পোল সেকেন্ড পোল থার্ড পোল এরকম। আচ্ছা, ইকুয়ালস টু আমি এখানে বলতেছি একটা ইকুয়েশন আগে দেখো, আমি তারপর মিনিং গুলো বলতেছি। 1/m-1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল সাইন। আর এরপরে আছে ডি, মানে ডি-জেড, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে বোঝা যাচ্ছে, ডি টু দ্য m-1 অর্ডারটা, ডিফারেন্সিয়েশনের অর্ডারটা হবে m-1, মানে এখানে m এর ভ্যালু যা হবে এখানে m এর ভ্যালু তাই বসাতে হবে। তারপরে জেড মাইনাস পি কে দ্বারা এফ জেড কে গুণ করব, জেড মাইনাস পি কে মানে যে পার্টিকুলার পোলের জন্য আমি রেসিডিউটা ক্যালকুলেট করতে চাচ্ছি, যদি কে এর ভ্যালু 1 হয় তাহলে জেড মাইনাস পি 1 দ্বারা গুণ করবো এরকম। তারপরে জেড ইকুয়ালস টু পি কে এই ভ্যালুটা পুট করব, তাহলেই আমি রেসিডিউটা ক্যালকুলেট করতে পারবো এরকম। আচ্ছা দেখো, এখন তোমাকে একটু আগে বললাম এক্স জেড যেটা থাকবে সেটাকে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে এই ইকুয়েশনের এফ জেড। আর এম ইজ দ্য অর্ডার অফ দ্য পোল এট পি কে, এই যে পোল যেটা থাকবে সেটার অর্ডার কেমন সেটার উপর ডিপেন্ড করে এন এর ভ্যালুটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের এখানে এই রেসিডিউ মেথড যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে এক্স জেড যেটা দিয়ে দেওয়া থাকবে সেটাকে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করব, তারপরে এম এর ভ্যালুটা আইডেন্টিফাই করব, এম এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে আমরা রেসিডিউ ক্যালকুলেট করতে পারবো। যেমন তোমাকে আমি দুইটা এক্সাম্পল করাবো, তার আগে একটু বলে নেই। দেখো যদি এরকম এক্সজেড থাকে, এক্সজেড ইকুয়ালস টু জেড ডিভাইড বাই জেড মাইনাস 0.5 ইন্টু জেড মাইনাস জেড প্লাস 0.5, এই ইকুয়েশনে দেখো এখানে কয়টা পোল আছে এই ইকুয়েশনের? সো দুইটা পোল আছে। দুইটা পোল আছে। আচ্ছা, এখন এই পোলগুলার অর্ডার কেমন সেটা দেখতে চাচ্ছি। যেমন জেড মাইনাস 0.5 একটার জন্য তুমি পাচ্ছ একটা পোলের জন্য, আর জেড প্লাস 0.5 এগুলোর অর্ডার কেমন? জেড 1 মাইনাস 1 1 সেজন্য বোথ কেসেই এম এর ভ্যালু হবে 1 যদি এই প্রবলেমটা সলভ করতে চাও। সেকেন্ড প্রবলেমটা দেখো, এক্স জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিভাইড বাই জেড মাইনাস 0.5 ইন্টু জেড মাইনাস 1 হোল স্কোয়ার, এই প্রবলেমের ক্ষেত্রে দেখো ফার্স্ট পোলটা হচ্ছে 0.5, তাই তো? জি স্যার। তার সেই পোলের অর্ডার কত? 1, তাই তো? জি স্যার। সেকেন্ডটা হচ্ছে দেখো জেড মাইনাস 1 হোল স্কোয়ার দেওয়া আছে, এটার অর্ডার হচ্ছে তাহলে 2। তার মানে এভরি পোল নিয়ে যখন আমরা ডিল করব তখন তার অর্ডার অনুযায়ী এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। তুমি কি আমার কথা বুঝতে পারলে এই থিওরিটা? জি স্যার, বুঝা গেছে। থিওরির সাথে সাথে আমরা এই জন্য প্রবলেম করি যাতে থিওরিগুলো আরো ক্লিয়ার হয়। তাহলে দেখো আমরা এই দুইটা প্রবলেমই একটু করার চেষ্টা করব নেক্সট স্লাইডে। ফার্স্ট প্রবলেমটা দেখো, যেটা দিয়ে দেওয়া ছিল জেড ট্রান্সফর্ম জেড ডিভাইড বাই জেড মাইনাস 0.5 ইন্টু জেড প্লাস 0.5, সেই এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। এখানে দেখো, তাহলে তোমাকে প্রথমে একটু আগে বললাম রেসিডিউ মেথড অ্যাপ্লাই করতে গেলে যেহেতু আমি জেড টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স জেড এর রেসিডিউগুলা ক্যালকুলেট করে সেগুলাকে সাম করলেই আমার ডিসক্রিট টাইম সিকোয়েন্সটা পাওয়া যাবে। সুতরাং আমরা রেসিডিউগুলো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব, তারপরে সাম করব। তো এখানে দেখো তোমাকে আর এই থিওরেমটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে যেটা বললাম জেড টু দ্য এন মাইনাস ওয়ান এক্স জেড এইটার রেসিডিউ ক্যালকুলেট করতে হবে। তার মানে হচ্ছে এক্স জেড যেটা দিয়ে দেওয়া থাকবে তাকে জেড টু দ্য এন মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, সেটাই করতেছি। দেখো এফ জেড ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স জেড, যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এফ জেডটা কি হচ্ছে? জেড টু দ্য এন মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করো, জেড টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু জেড, এই জেড তো ছিলই, আর নিচে যা আছে সেইটাই জেড মাইনাস 0.5 জেড প্লাস 0.5 ইকুয়ালস টু, এটাকে এই যে পাওয়ারের একটু যোগ বিয়োগ করতে পারো, জেড জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে জেড টু দি পাওয়ার এন। তাহলে এরকম একটা ফাংশন পাওয়া যাচ্ছে, এফ জেডটা পাওয়া গেল। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাকে রেসিডিউ ক্যালকুলেট করতে হবে। এখানে দেখাতে কয়টা পোল আছে? এখানে মানে দুইটা। অর্ডার হিসেবে দুইটা পোল আছে, সেই জন্য আমরা একটা করতেছি রেসিডিউ অফ এফ জেড কমা 0.75। দেখো আমি ফর্মুলাতে লিখেছি এই যে কমা পিকে, পিকে মানে হচ্ছে পোলটা আর কি, কোন একটা পার্টিকুলার পোলের জন্য পিকের ভ্যালু P1 P2 P3 এরকম হবে। এইখানে প্রথম ফার্স্ট পোল এটা নিয়ে ডিল করতেছি। ফার্স্ট পোলটা কত?
এটা ইকুয়ালস টু 0 বসালে যে দুইটা পোল আসবে সেগুলো হচ্ছে পোল। এটা হচ্ছে z মাইনাস 0.75 ইকুয়ালস টু 0 মানে z ইকুয়ালস টু 0.75, তাহলে 0.75 হচ্ছে একটা পোল, ঠিক আছে? জি স্যার। আর সেকেন্ড পার্টের জন্য তুমি একইভাবে রেসিডিউ অফ fz কমা মাইনাস 0.5 কেন আসলো? দেখো z প্লাস 0.5 দিয়ে দেওয়া আছে, তাহলে পোলটা হচ্ছে মাইনাস 0.5, এই ইকুয়েশন বসাতে হবে। আচ্ছা, এরপরে তোমাকে এই ইকুয়েশনে চিন্তা করতে হবে। তাহলে আমি এটা দেখলাম, একটা আলাদা আলাদাভাবে তোমাকে কনসিডার করতে হবে। ফার্স্ট পার্টের জন্য ফার্স্ট পার্টটা কি, এই পোলটা কি ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার। আর সেকেন্ডটাও ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। এখানে দুটোই ফার্স্ট অর্ডার, দুটি ফার্স্ট অর্ডার হলে এম এর ভ্যালু কত? 1। 1, এম এর ভ্যালু 1। তাহলে এখানে এম এর ভ্যালু 1 বসাও, 1 ডিভাইড বাই 1 মাইনাস 1, নিচে 1 মাইনাস 1 মানে 0, 0 কে ফ্যাক্টরিয়াল করলে কত হয়? 1। তাহলে 1 বাই 1, এইখানে এই কনস্ট্যান্টটা আমরা দেখা যাচ্ছে ভ্যালু হচ্ছে 1, তাই তো? জি স্যার। আচ্ছা, সেকেন্ড পার্টে আসো, d টু দ্য পাওয়ার m মাইনাস 1, m এর ভ্যালু হচ্ছে 1, 1 মাইনাস 0, এখানেও dz টু দ্য পাওয়ার m মাইনাস 1, এখানেও 0, তাহলে এই টার্মটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে না? জি স্যার, নো মানে ডিফারেন্সিয়েশন। ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হচ্ছে 1 আসতেছে, তাহলে 1 ইন্টু 1, তাহলে আলটিমেটলি কোনো ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে না তোমাকে। তাহলে দেখো, মানে প্রথম পার্টটা যখন ক্যালকুলেট করবো, রেসিডিউ অফ fz 0.75 ইকুয়ালস টু আমার যে fz টা ক্যালকুলেট করে রাখছি সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো fz কে মাল্টিপ্লাই করতেছি z মাইনাস pk দ্বারা। pk মানে আমি যে পোলটা নিয়ে ডিল করতেছি, এখানে কি পোল নিয়ে ডিল করতেছি? 0.75 এই পোল, তাহলে z মাইনাস 0.75, z মাইনাস 0.75 দ্বারা fz কে মাল্টিপ্লাই করবো। তাহলে এই যে দেখো, z মাইনাস 0.5 কে fz দ্বারা মাল্টিপ্লাই করছি এবং z এর ভ্যালুটা পুট করতেছি z ইকুয়ালস টু pk মানে 0.75। তুমি কি এই পার্টটা বুঝতে পারলে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে করো। 0.7 z মাইনাস 0.75 দ্বারা মাল্টিপ্লাই করছো fz কে, fz তো দিয়ে দেওয়া আছে zn ডিভাইডেড বাই যে এরকম দেওয়া আছে, তাহলে সেটাকে মাল্টিপ্লাই করো z মাইনাস 0.75, তাহলে উপরে একটা z মাইনাস 0.75 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে ইনটু z টু দ্য পাওয়ার n, আর নিচে যা ছিল z মাইনাস 0.75 ইনটু z প্লাস 0.75। তাহলে দেখো একটা দুইটা z মাইনাস 0.75 নিউমারেটর ডিনোমিনেটর থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে আমার z টু দ্য পাওয়ার n ডিভাইড বাই z প্লাস 0.5, যেখানে তোমাকে পুট করতে হবে z ইকুয়ালস টু 0.75। তাহলে z ইকুয়ালস টু 0.75 উপরের টার্মটাতে পুট করলে 0.75 টু দ্য পাওয়ার n আসবে না, তাই তো? হ্যাঁ স্যার। আর নিচের টার্মটাও 0.75 পুট করো, 0.75 প্লাস 0.5, 0.75 প্লাস 0.5, এরকম একটা টার্ম আসবে। এটাকে 4/5 ইন্টু 0.75 টু দ্য পাওয়ার 1 এই ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। এই বুঝতে পারতেছো, 0.75 আর 0.5 যদি গুণ করো কত হয়? 1.25 নাকি? হ্যাঁ স্যার। 1.25, 1 বাই 1.25 মানে হচ্ছে 4/5 আর কি। ঠিক আছে, এটা বোঝা গেল? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে তুমি প্রথম পার্টের প্রথম পোলের জন্য রেসিডিউটা ক্যালকুলেট করতে পারলে, একইভাবে তোমাকে সেকেন্ড পার্টটাও করতে হবে। রেসিডিউ অফ fz 0.75, তার মানে কি এখানে z প্লাস 0.5 দ্বারা fz কে মাল্টিপ্লাই করতে হবে, আর z এর ভ্যালু বসাতে হবে z ইকুয়ালস টু মাইনাস 0.5, এই একই রকম ক্যালকুলেশন। তাহলে এখানে ওই যে z প্লাস 0.5 z মাইনাস 0 z প্লাস 0.5 ডেনোমিনেটর নিউমারেটর থেকে ক্যান্সেল আউট হবে, আলটিমেটলি উপরে থাকবে z টু দ্য পাওয়ার n, নিচে থাকবে জেড এর ভ্যালু যদি -0.5 বসাও তাহলে -0.5 -0.75, সো দুইটা মিলে আসবে -1.25, সেখান থেকে একটা মাইনাস চলে আসতেছে, আর একই রকম ভ্যালু এই যে -1.25 তাহলে -4/5 আসে। আর উপরে তোমার তো এই যে এই টার্মটা তো চলেই গেছে, z প্লাস 0.75 নিউমারেটর ডেনোমিনেটর থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে জেড এর ভ্যালু বসাতে হবে, জেড হচ্ছে -0.5 আর টু দা পাওয়ার n, তাহলে এই টার্মটা আসলো। এইগুলা সিম্পল ক্যালকুলেশন, তুমি যদি মেথডটা জানো ক্যালকুলেশনগুলো খুবই সিম্পল। তাহলে আমরা দুইটা রেসিডিউ ক্যালকুলেট করতে পারলাম নাকি? জি স্যার। দুইটা রেসিডিউ ক্যালকুলেট, এখন এই দুইটা রেসিডিউ থেকে আমাকে ইনভার্স জেড ট্রান্সফর্ম টেকনিক ইউজ করা লাগবে পেয়ার হিসেবে, যেরকম ভাবে দেখি। যেমন এটার জন্য দেখো 0.5 4/5 ইন্টু 0.75 টু দা পাওয়ার n, এটার 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 কি বলে, এইখান থেকে তুমি যদি আসো তাহলে তোমাকে যে রেসিডিউ দুটো যদি যোগ করতে হবে, এখন তাহলে সিম্পলি যোগ করো, তাহলে xn ইকুয়ালস টু কি হবে? এটা প্লাস এটা নাকি? হ্যাঁ স্যার। xn ইকুয়ালস টু হবে দুইটার প্লাস, সেই সামেশন এখানে করে দেওয়া আছে, এই সামেশন এখানে আছে। এই একই জিনিস, এই 4/5 কমন নেওয়া হয়েছে আর সব ঠিক আছে, বুঝতে পারছো? একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, এটা প্লাস এটা করলে যেটা হয়, এই 4/5 কমন নেওয়া আছে, তাহলে এখান থেকে আসলে 0.75 টু দা পাওয়ার n মাইনাস 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 0.5 টু দা পাওয়ার n, এরকম, কারণ যে এখানে একটা মাইনাস আছে।
তাহলে তুমি কি রেসিডিউ মেথডটা বুঝতে পারলে? এরকম যদি তোমার কোনো একটা জেড ট্রান্সফর্ম দেওয়া থাকে সেখান থেকে ইনভার্স জেড ট্রান্সফর্ম করার খুবই সহজ একটা মেথড। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, তোমাদেরকে দুইটা আরেকটা আমি সেকেন্ড অর্ডার পোলের জন্য দেখাতে চাচ্ছি। এখানেও একই রকম, তোমার যে ফাংশনটা দেওয়া থাকবে এক্স জেড, সেটাকে জেড টু দ্য মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে আরেকটা ফাংশন তৈরি করতে হবে এফ জেড। এফ জেডটা তৈরি করে ফেললাম। এখন দেখো, আগের এই প্রথম পার্টটা নিয়ে যখন ডিল করবো একই রকম দুইটা পার্ট করে ফেলতে পারি, তাহলে দুইটা রেসিডিউ আসবে, দুইটা রেসিডিউকে সাম করে দিলেই আমার আলটিমেটলি ইনভার্স জেড ট্রান্সফর্ম করে এক্স এনটা ক্যালকুলেট করা হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট পার্টের জন্য জেড মাইনাস 0.5, এটার অর্ডার কেমন? 1 না 2? 1 1। তাহলে একই রকম বললাম, এখানে এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে কোনো কিছুই মাল্টিপ্লাই হিসেবে আসবে না, কিছুই আসবে না, নাকি? জাস্ট জেড মাইনাস পি কে মানে এখানে জেড মাইনাস 0.5, জেড মাইনাস 0.5 দ্বারা মাল্টিপ্লাই করবো। দেখো রেসিডিউ বের করতেছি এফ জেড কমা 0.5, যেটার জন্য 0.5। তাহলে যে ফাংশনটা আছে এটাকে জেড টু দ্বারা এন মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি এফ জেড কে এখন আমি মাল্টিপ্লাই করব জেড মাইনাস পি কে মানে হচ্ছে জেড মাইনাস 0.5 এখন, তাই তো? জি স্যার। জেড মাইনাস 0.5 দ্বারা মাল্টিপ্লাই করলাম। দেখো তাহলে এই যে নিউমারেটর ডেনোমিনেটর থেকে জেড মাইনাস 0.5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে নিউমারেটরে জেড টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, ডেনোমিনেটরে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন এইখানে তুমি বসিয়েছো জেড মাইনাস, দেখো আমি মাল্টিপ্লাই করছি জেড মাইনাস 0.5 দিয়ে, সো পোলটা হচ্ছে আসলে 0.5, তাই তো? জি জি স্যার। জেড মাইনাস 0.5 ইকুয়ালস টু 0, তাহলে জেড ইকুয়ালস টু 0.5। তাহলে এখানে জেড ইকুয়ালস টু 0.5 বসাও, জেড ইকুয়ালস টু 0.5, তাহলে উপরের টার্মটাতে বসালে 0.5 টু দ্য পাওয়ার কি এন আসবে? প্লাস ওয়ান। 0.5 টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে কি তাই লেখা আছে? এই তাই জি লেখা আছে। স্যার। এখানে অবশ্য 0.5 একটা আলাদা করে তারপরে 0.5 টু দ্য পাওয়ার এন বসানো হয়েছে, একই কথা। আর নিচে যেটা আসবে 0.5 মাইনাস ওয়ান মানে কি মাইনাস 0.5, নাকি? জি স্যার। ওটা হ্যাঁ স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাকে স্কোয়ার করে হয়ে যাবে 0.5, তাহলে আলটিমেটলি 0.5 স্কোয়ার থাকে, তাই তো? হ্যাঁ স্যার। এইটাকে একটু সিম্পলিফাই করেছে। দেখো এই 0.5 দিয়ে যদি নিচের 0.5 স্কোয়ারকে কাটাকাটি করো 0.5 থাকে না নিচে, তাই তো? জি স্যার। 0.5 কিন্তু স্যার ওখানে 2 into 0.5 to the power n হতো না? কোথায়? লাস্টের টার্মে 2 গুণিত 0.5 to the power 2 দিয়েছে, ওটা আচ্ছা n আচ্ছা হতো আচ্ছা, না? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, এইটা হবে তোমার এই দাঁড়াও, এই 0.5 দিয়ে এই 0.5 চলে গেলে নিচে থাকে জাস্ট 0.5, 1/0.5 মানে 2 আসলো, আর 0.5 টু দ্য পাওয়ার n, হ্যাঁ এটা 0.5 টু দ্য পাওয়ার n হবে। বুঝতে পেরেছো? এই আলটিমেটলি রেজাল্টে গিয়ে 0.5 টু দ্য পাওয়ার n ই লেখা আছে, এখানে একটু ভুল আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দাঁড়াও আমি এটাকে একটু মার্ক করে রাখি, তাহলে সুবিধা হবে। ওকে, আচ্ছা সেকেন্ড পার্টের জন্য দেখো, সেকেন্ড পার্ট যেটা, এটা কি ফার্স্ট অর্ডার পোল নাকি সেকেন্ড অর্ডার পোল? সেকেন্ড অর্ডার পোলো। সেকেন্ড অর্ডার পোল হলে m ইকুয়ালস টু 2, তাই তো? জি স্যার। m ইকুয়ালস টু 2, তাহলে এই ইকুয়েশন যদি বসাও 1/2 - 1, 2 - 1 মানে 1 ফ্যাক্টরিয়াল কত? ওয়ান। 1, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা 1ই আসলো, নাকি? জি তাই তো? স্যার। তারপর এখানে m এর ভ্যালু 2 বসাও, তাহলে d থাকে, আর নিচে যদি 2 বসাও তাহলে dz থাকে, ddz অফ z মাইনাস pk ইনটু fz, z ইকুয়ালস টু pk বসাতে হবে। তার মানে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, নাকি? হ্যাঁ স্যার। কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই হিসেবে আসছে না। ধরো এমন একটা সিচুয়েশন যদি থাকে, ধরো এখানে আছে m ইকুয়ালস টু 3 বসালে কি হবে? 1/3 - 2 1, তা 3 - 1 নিচে কি হবে? 2, নাকি ফ্যাক্টরিয়াল 2? জি স্যার। ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2। 2, তাহলে 1/2 তখন হাফ দ্বারা কিন্তু একটা মাল্টিপ্লাই হয়ে টার্ম আসবে। আচ্ছা যাই হোক, যেহেতু সেকেন্ড অর্ডার পোল, তাহলে এটাকে মাল্টিপ্লাই করার পরে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেটা দেখো কিভাবে করলাম। এখানে পোলটা হচ্ছে দেখো z ইকুয়ালস টু 1, কিন্তু সেকেন্ড অর্ডার পোল, তাই তো? সো fz 1 ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে ddz এরকম আসলো। ddz কিভাবে আসলো তুমি বুঝতে পেরেছো তো?
জাস্ট হ্যাঁ, এই স্যার। এই ইকুয়েশন আমি m ইকুয়ালস টু 2 পুট করেছি। তাহলে m ইকুয়ালস টু 2 পুট করলে এই যে এটা থাকে ddz। আর তোমার ফাংশন যেটা দিয়ে দেওয়া ছিল fz, সেটা হচ্ছে z টু দি পাওয়ার n প্লাস 1, এই xz দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমি fz ক্যালকুলেট করে নিয়েছি z টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করে। তাহলে দেখো z টু দি পাওয়ার n মাইনাস 1 মাল্টিপ্লাই করলে z টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু z স্কয়ার থাকে z টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে যা তা তো থাকবেই। এখন এইটাকে আমি মাল্টিপ্লাই করব, এই যে fz কে মাল্টিপ্লাই করব এই যে z মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে, z মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড অর্ডার পোলের জন্য ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে দেখো উপরে থাকে যে এই ফাংশনটাকে z মাইনাস 1 হোল স্কয়ার ইনটু z টু দি পাওয়ার n প্লাস 1 তো ছিলই fz এ, আর নিচে হচ্ছে z মাইনাস 0.5, আরেকটা টার্ম হচ্ছে z মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে z মাইনাস 1 হোল স্কয়ার দুইটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই উপর নিচ থেকে, নিউমারেটর ডিনোমিনেটর থেকে। তাহলে আলটিমেটলি যেটা থাকলো থাকে কি z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই z মাইনাস 0.5, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? জি স্যার। ডিফারেন্সিয়েশন করে তোমাকে এই যে z ইকুয়ালস টু এই যে z মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে z ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু 1 পুট করতে হবে। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন তোমরা এগুলা জানো যে ddx অফ u বাই b এই ফর্মে দিতে হবে নাকি? হ্যাঁ স্যার। ddx অফ u বাই b এর ফর্মুলাটা কি? স্যার নিচে হবে হরের স্কোয়ার, উপরে হচ্ছে হরকে কনস্ট্যান্ট ধরে লবকে ডিফারেন্সিয়েশন মাইনাস মানে তুমি লবকে যদি কনস্ট্যান্ট ধরে হরকে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ তাহলে ddx অফ u বাই b মানে হচ্ছে v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কয়ার, এরকম না? জি স্যার। সেটাই এখানে করা আছে। দেখো এই যে v হচ্ছে নিচেরটা z মাইনাস 0.5, তারপরে ডিফারেন্সিয়েশন করবা এই উপরেরটাকে z টু দি পাওয়ার n প্লাস 1 কে যদি ডিফারেন্সিয়েশন করো n প্লাস 1 চলে আসবে মাল্টিপ্লাই হিসেবে, আর পাওয়ার 1 কমবে, তাহলে z টু দি পাওয়ার n থাকবে। মাইনাস এই যে v ddx অফ u মাইনাস u ddx অফ v, তাহলে মাইনাস তুমি এখন আসো u হচ্ছে z টু দি পাওয়ার n প্লাস 1, আর তাকে একে মাল্টিপ্লাই করতে হবে ডিফারেন্সিয়েশন করে z মাইনাস 0.5, z মাইনাস 0.5 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1 1 আসবে স্যার। 1 আসবে। তাহলে যে সেই সিম্পলি z টু দি পাওয়ার n প্লাস 1ই থাকলো, আর নিচে v স্কয়ার z মাইনাস 0.5 হোল স্কয়ার এরকম থাকলো, এইরকম একটা টার্ম থাকলো। এখন তোমাকে এখানে z ইকুয়ালস টু 1 বসাতে হবে, তাই তো? এই 1 বসাও, z ইকুয়ালস টু 1 যদি বসাও, প্রথম টার্মে দেখো 1 মাইনাস 0.5 মানে 0.5 আসবে, n প্লাস 1 তো n প্লাস 1 থাকবেই। আর এইখান থেকে হ্যাঁ z টু দি পাওয়ার n, তাহলে 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n কত? 1 1, সেটা বসানো আছে। দেখো 1 টু দি 1, তাহলে n প্লাস 1 কে 1 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে n প্লাস 1ই থাকলো, মাইনাস z টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 টু দি পাওয়ার n প্লাস 1 কত? 1 1, সেই মাইনাস 1, এই যে মাইনাস 1 আসলো। আর নিচে যেটা থাকে 1 বসাও, 1 মাইনাস 0.5 মানে 0.5, তাকে স্কয়ার করা আছে, স্কয়ার করা আছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই এখন এটাকে তুমি যদি একটু আগের মতো সেই একটু সিম্পলিফাই করো, এই যে 0.5 দ্বারা যদি উপর নিচে কাটাকাটি করো, নিচে থাকে 1 বাই 0.5, 1 বাই 0.5 মানে হচ্ছে আলটিমেটলি 2, সেই 2 আসছে। আর এখানে আসছে, এখানে 0.5 2 করলা, আর এখানে কি থাকে? এই 0.5টা কি এর সাথে শুধু মাল্টিপ্লাই, এর সাথে মাল্টিপ্লাই, দুইটা সহ ব্রেকেট 0.5 শুধু এর সাথে, ঠিক আছে? n প্লাস 1 এর সঙ্গে মাল্টিপ্লাই শুধু। হ্যাঁ, তো সেটা যদি তুমি করো, এখানে 0.5n প্লাস 0.5 মাইনাস 1, এটা একটা সিম্পলিফাই করলে 2n মাইনাস 1 আসবে, তুমি একটু সিম্পলিফাই করে দেখতে পারো, ঠিক আছে? 2n মাইনাস 1, তাহলে আমাদের xn যেটা আসবে, জাস্ট রেসিডিউ দুইটা ক্যালকুলেট করলাম, দুইটার সামেশন। একটা পার্ট হচ্ছে 2n মাইনাস 1, আরেকটা পার্ট হচ্ছে 2 0 টু দ্য পাওয়ার 5 টু দ্য পাওয়ার n 0.5, এখানে 2টা ভুলে আছে n, সেই nটা বসানো আছে। এরকম ইকুয়েশন আসলে এই 2টা কমন নিয়েছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কমন নিয়েছে। এই কমন নেওয়া না নেওয়া এমন কোনো ইস্যু না। আলটিমেটলি বিষয়টা হচ্ছে, তাহলে তোমাকে এই যে রেসিডিউ মেথডে কোনো একটা ফাংশন x যদি দিয়ে দেওয়া থাকে, সেটাকে z টু দ্য পাওয়ার n মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপরে রেসিডিউগুলো আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে আমি যে পোল নিয়ে ডিল করছি সেটার অর্ডার কত, সেই অনুযায়ী তোমাকে এই ইকুয়েশনে mটা পুট করে করতে হবে, এবং আলটিমেটলি ক্যালকুলেট করে তুমি যে রেসিডিউ পাবে, যতগুলাই পাবে সবগুলোকে সাম করতে হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা এই 3টা মেথডই এখান থেকে দেখতে চাচ্ছি। আমরা একটু নতুন টপিকে আসতে, নতুন টপিক না, রিলেটেড টপিকেই আসবো। এটাকে আমরা বলতেছি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। আচ্ছা, আমরা যে জেড ট্রান্সফর্ম পড়েছি, জেড ট্রান্সফর্মের বেসিক ইকুয়েশনটা কি তোমাদের মনে আছে এখন কারো?
বলো দেখি। আমরা স্যার বেসিক ইকুয়েশন বলতে স্যার কোনটাকে বোঝাচ্ছেন? জেড ট্রান্সফর্ম যখন ক্যালকুলেট করি তখন ও এক্সএন আচ্ছা, দেওয়া যদি থাকে। এক্সএন দেওয়া থাকে সেটাকে জেড টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে গুণ করে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সামেশন করব। সামেশন করি, আচ্ছা। আচ্ছা, আমরা এখানে ওইটাকে যে সামেশনটা করলাম সেটাকে আমরা বলতেছি টু, আমরা নরমালি জেড ট্রান্সফর্ম বলি। মানে দুইটা বিষয় আছে, একটা ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম আর একটা হচ্ছে টু সাইডেড জেড ট্রান্সফর্ম। এই টু সাইডেড জেড ট্রান্সফর্মটাকে আমরা সিম্পলি জেড ট্রান্সফর্মই বলি। আর একটা হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। টু সাইডেড কেন বলতেছি তুমি একটু দেখো। কারণ জিরো থেকে মাইনাস ইনফিনিটিতেও যাচ্ছি, প্লাস ইনফিনিটিতেও যাচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমরা এতদিন যে জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করছি এগুলাকে বলতেছি টু সাইডেড, পজিটিভ পজিটিভ এন এর জন্য নেগেটিভ এন এর জন্য, তাই তো? কারণ জি এন স্যার। সামেশনটা যখন করছি তখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আমরা এখন ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম ডেফিনেশন দেখতে চাচ্ছি। ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মকে আমরা এক্স প্লাস জেড এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। এটা ইকুয়ালস টু, দেখো সামেশনের রেঞ্জটা দেখো, n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ছিল, এখানে n ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি এক্স এন জেড টু দি পাওয়ার n। এরকম ভাবে যদি আমরা কোনো একটা সিগন্যাল এক্স এন এর জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করি সেটাকে বলা হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এখন দেখো এক্সএন কিন্তু এক্সএন এর কিন্তু তার মানে এখানে এন ক্যালকুলেট করতেছি আমি জিরো থেকে, তাই না? জি জিরো স্যার, থেকে, জিরো থেকে ইনফিনিটি। হ্যাঁ, কিন্তু এন এর যে স্যাম্পল ভ্যালু সেগুলা এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোর জন্য কিন্তু থাকতে পারে, থাকে না নর্মাল সিকোয়েন্সে? হ্যাঁ স্যার, থাকে। তাহলে সেগুলাকে আমরা ইগনোর করতেছি নাকি? জিরো থেকে শুরু করছি, জি স্যার। তাহলে সেগুলাকে আমরা ইগনোর করতেছি। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। এন এর নেগেটিভ ইন্ডেক্সে যে স্যাম্পল আছে সেগুলাকে আমরা ইগনোর করতেছি। আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে ওয়ান সাইডেড। এখন তুমি আমাকে বলো যে এক্স, একটা এক্সএন কজাল সিস্টেমের কথা তোমার মনে আছে? কজাল সিগন্যাল বা কজাল সিস্টেম কিরকম? জি স্যার, মনে আছে। ফিউচার ভ্যালুর জন্য ওয়েট করে না, কিসের জন্য? মেমোরির প্রয়োজন হয় না, ওইটা কজাল সিস্টেম। মেমোরির প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় মেমোরি লেস সিস্টেম বা স্ট্যাটিক সিস্টেম। মানে স্যার কজাল সিস্টেম তো হচ্ছে যেখানে শুধুমাত্র আমার প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করে আর কি, ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, আর ঠিক যদি আছে, ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করে তবে সেটা কজাল হয়ে যাবে, নন কজাল হয়ে যাবে আর কি। নন কজাল হয়ে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে কি কজাল সিস্টেম একটা মেমোরি লেস সিস্টেম? একটু আগে যে বললে মেমোরি না লেস। স্যার, কারণ পাস্টের উপর তো ডিপেন্ড করতে পারে, তো পাস্টের ইনপুট লাগলে তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেই কজাল সিস্টেম, তাহলে সিগন্যালটা তখন কজাল সিগন্যাল হয়ে গেল না? কারণ এন ইকুয়ালস টু জিরো থেকে শুরু করতেছি, তাই তো? জি স্যার, কজাল। কজাল সিস্টেম। তাহলে এইভাবে আমরা ডিফাইন করি। ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা নোটেশন, যে জেড ট্রান্সফর্ম নোটেশনটা ইউজ করি জেড প্লাস এক্স এন এর জেড, ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম করতে চাচ্ছি। এবং যখন পেয়ার হিসেবে দেখাই তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এক্স এন পেয়ারটা হচ্ছে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মকে জেড প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস জেড। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস জেড যেটাকে আমরা বলতেছি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম, আর একটা হচ্ছে এক্স জেড যেটাকে আমরা বলি টু সাইডেড জেড ট্রান্সফর্ম। এটার মধ্যে মেইন ডিফারেন্সটা দেখা যাচ্ছে তাহলে এই যে সামেশনের লিমিটে নাকি? টু সাইডেড এ n জি ইকুয়াল টু স্যার। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এখানে n ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যে লিমিটটা ধরে নিচ্ছি, যেখানে বলতেছি যে এক্স এন এর ভ্যালু n লেস দেন জিরো হলে অলওয়েজ জিরো, এরকম কিছু ধরে নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে সিগন্যালটাকে মানে কজাল সিগন্যাল হলেই এই ডেফিনেশন ফুলফিল করে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? n ইকুয়াল টু জিরো থেকে শুরু করছি, তাহলে n এর ভ্যালু জিরো থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালুর জন্য সেগুলোকে আমরা ইগনোর করছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে আমরা লোয়ার লিমিটটাকে মাইনাস ইনফিনিটি থেকে টু সাইডেড আর ওয়ান সাইডেড জিরো থেকে, এই যে এই স্পেশাল চয়েসের জন্য জেড ট্রান্সফর্মের কিছু ডিস্টিংক্ট প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা দেখতে চাচ্ছি। দেখো, প্রথম কথা, ইট ডাজ নট কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য সিগন্যাল এক্সএন ফর নেগেটিভ ভ্যালুস অফ টাইম। দেখো, আমরা নেগেটিভ যেগুলো সেগুলো আমরা ইগনোর করতেছি না, এন এর ভ্যালু নেগেটিভ ভ্যালুগুলোর জন্য যে স্যাম্পল সেগুলোকে ইগনোর করতেছি তো, তাই তো? হ্যাঁ স্যার। সেই জন্য আমরা তাহলে নেগেটিভ এন এর ইনফরমেশন গুলাকে আমরা এখানে এখানে আমরা মেনটেন করতে পারতেছি না। আচ্ছা, ইট ইজ ইউনিক অনলি ফর কজাল সিগন্যালস। কজাল সিগন্যাল কিরকম সিগন্যাল? ওই যে যেটা বললাম একটু আগে,
এন কজাল সিগন্যাল প্রেজেন্ট কি? ইনপুট এর উপর প্রেজেন্ট এবং পাস্ট ইনপুট উপর ডিপেন্ড করে, ফিউচারের উপর করে না। আচ্ছা, আর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম এক্স প্লাস জেড অফ এক্স এন ইজ আইডেন্টিক্যাল টু দ্য টু সাইডেড জেড ট্রান্সফর্ম অফ সিগন্যাল এক্স এন ইউএন। দেখো এক্স এন ইউএনটা কি কজাল সিগন্যাল? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি তুমি একটা এক্স এন যেরকমই দেওয়া থাকুক না কেন সেটাকে যদি ইউএন দ্বারা মাল্টিপ্লাই করো, যে সিগন্যালটা পাওয়া যাবে সেটা যদি জেড ট্রান্সফর্ম করো, সেটা ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মের একই হবে না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? এক্স এন কে ইউএন দ্বারা মাল্টিপ্লাই করে মানে করা মানে হচ্ছে আমি এক্স এন এর যে নেগেটিভ এন এর জন্য যে স্যাম্পলগুলো ছিল সেগুলোকে আমরা ইগনোর করছি। তাহলে n ইকুয়ালস টু 0 থেকে শুরু হচ্ছে, n ইকুয়ালস টু 0 থেকে শুরু হচ্ছে, সেটাকে আমরা যদি সিম্পলি টু সাইডেড জেড ট্রান্সফর্ম করি সেটাই আসলে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। since x and un is causal, the rock of its transform and hence the rock of x plus z is always the exterior of the circle. তোমরা জানো আমরা যেটা সার্কেল ড্র করি, তোমরা এর আগের রক গুলো দেখো, যদি এরকম কজাল সিগন্যাল হয় যেগুলোকে আমরা ইউএন দ্বারা মাল্টিপ্লাই করে করেছি সেগুলোর থেকে আলটিমেটলি এরকম আসছে। দেখো রক আসছে জেড অ্যাবসলিউট জেড গ্রেটার দেন সামথিং এরকম কিছু আসছে না? হ্যালো, হ্যাঁ স্যার। তোমার যদি কোনো একটা প্রবলেম তোমাকে আমি এখানে দেখাইতে পারি, এই তুমি এরকম কিছু দেখতে পারো, এটার কথাই ধরো x n equals to half to the power n even, এরকম প্রবলেম আমরা করেছি, এটা রক কি z is greater than half নাকি? জি স্যার। তাহলে আমরা কি করি, হাফ রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করি, রক কোথায়, এর বাইরে নাকি? জি স্যার, যে তাহলে কোনো আমরা a টু দি পাওয়ার n u1 সিগন্যালেরই রক হবে অ্যাবসলিউট ভ্যালু অফ z গ্রেটার দেন a। গ্রেটার দেন এ, হ্যাঁ গ্রেটার দেন এ মানে এ রেডিয়াস নিয়ে যদি একটা সার্কেল প্লট করি, রকটা তাহলে কি তার বাইরে নাকি, সার্কেলের জি বাইরে স্যার, না? তার সার্কেলের বাইরে এক্সটেরিয়র রিজিয়নটা। হ্যাঁ সার্কেলের বাইরের, সেই জন্যই বলতেছি এটা হচ্ছে এক্সটেরিয়র রিজনে তার রক থাকবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কিছু প্রপার্টিজ। সুতরাং এইখানে যেহেতু অলওয়েজ ওই যে তোমার যে সার্কেলের এক্সটেরিয়রের রকটা থাকবে মানে সার্কেলের বাইরে থাকবে, সেই জন্য আমাদের ওয়ান সাইডের জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করার সময় রকটা তুমি স্পেশালি মানে তুমি আমরা এর আগের টু সাইডের জেড ট্রান্সফর্মে বলছিলাম যখনই কোনো একটা এক্সএন এর জেড ট্রান্সফর্ম আমরা ক্যালকুলেট করব সাথে সাথে রকটাও স্পেসিফাই করব, তাই তো? জি স্যার। আচ্ছা, কিন্তু সেই জন্য ওয়ান সাইডেডে যেহেতু সবসময় সার্কেলের বাইরে, ভিতরের কারণ ওখানে দেখবা ভিতরেও থাকে, সেই জন্য আমাকে আলটিমেটলি এই ওয়ান সাইডের জেড ট্রান্সফর্মে তোমার রকটাকে রেফার করার দরকার নাই, না করলেও চলে, আমরা বাই ডিফল্ট বুঝি যে এটা সার্কেলের বাইরে। তুমি কি এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মের একটু দেখো আমরা বিষয়টা কি, সিম্পল এক্সাম্পল দিয়ে যদি দেখি, এই ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মটাকে ইউনিলেটারাল জেড ট্রান্সফর্ম বলা হয়, টু সাইডেডটাকে তাহলে কি বলা হবে? বাইলেটারাল। বাইলেটারাল, একই মিনিং, ওয়ান সাইডেড টু সাইডেড, বাইলেটারাল ইউনিলেটারাল বাইলেটারাল এরকম। আচ্ছা, এ দেখো তাহলে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম আমরা যখন দেখতেছি, ধরো আমার একটা সিগন্যাল দেওয়া আছে এক্সএন, সিকোয়েন্স দেওয়া আছে, ডিসক্রিট টাইম সিকোয়েন্স 1 2 5 7 0 1, যেখানে 1টা হচ্ছে অরিজিন, তাই তো? তাহলে এটা যদি ওয়ান সাইডেড টু সাইডেড করো, ওয়ান সাইডেড আর টু সাইডের মধ্যে কোনো ডিফারেন্স আসবে? স্যার হ্যালো, বুঝতে পারিনি, আরেকবার যদি একটু বলতেন। x1n দেখো দেওয়া আছে 1 2 5 7 0 1, এইটাকে তুমি যদি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম করো বা টু সাইডেড জেড ট্রান্সফর্ম করো, তাহলে কি কোনো ডিফারেন্স হবে নাকি একই রেজাল্ট না আসবে? স্যার, কোনো ডিফারেন্স হবে না। একই রেজাল্ট আসবে, সেই জন্য আমরা এখানে ওয়ান সাইডেড সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সেটা কি আসবে, যেরকম আসে, এটা 1 ইন্টু জেড টু দ্য পাওয়ার 0, 2 ইন্টু জেড টু দ্য মাইনাস 1, 5 ইন্টু জেড টু দ্য মাইনাস 2, 7 ইন্টু জেড টু দ্য মাইনাস 3, 0 ইন্টু জেড টু দ্য মাইনাস 4, 1 ইন্টু জেড টু দ্য মাইনাস 5, এরকম কিছু আসে। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো, x2n equals to 0 0 1 2 5 7 0 1, দেখো উপরের সিগন্যালটাকে, এটাকে ডিলেড ভার্সন না অ্যাডভান্স ভার্সন? x1 x2টা কিভাবে পাওয়া গেছে, x1 থেকেই তো দেখো স্যাম্পল গুলো একই শুধু, তাই না? ডিলে করা হয়েছে না হ্যাঁ অ্যাডভান্স স্যার। করা হয়েছে? ডিলে না অ্যাডভান্স? স্যার অ্যাডভান্স। ডিলে করছে। এই দুইটাই তো, আমি তো বললাম অ্যাডভান্স করা হচ্ছে না ডিলে করা হচ্ছে, একজন বলছো ডিলে একজন বলছো অ্যাডভান্স, তাহলে কোনটা আমি ঠিক ধরে নিব?
এই তুমি এগুলা নিয়ে কনফিউশনে কেন পড়ছো এতদিন পরেও আমি জানি না। সিগন্যাল সিস্টেম পড়ে আসছো, এখানে পড়ে আসছো। দেখো এই সিগন্যালটাকে যদি যে যে বলছে অ্যাডভান্স করার, এটা অ্যাডভান্স করা মানে কি? সিগন্যালটাকে কোন দিকে শিফট করতে হবে? স্যার লেফট দিকে। লেফট শিফট। তাহলে লেফট শিফট যদি করো মানে কি? ধরো যেখানে এখন 1 স্যাম্পল যদি লেফট শিফট করো, যেখানে এখন 2 আছে সেখানে কি আসবে? সিগন্যালটাকে যদি লেফট শিফট করো 5 আসবে। 5 আসবে। আর যেখানে 1 আছে সেখানে কি আসবে? 2 আসবে। 2 আসবে। আর 1টা তাহলে এক স্যাম্পল এদিকে চলে যাবে নাকি? জি স্যার। অরিজিনের মতো অরিজিন যেখানে থাকা সেখানেই থাকবে। তাহলে 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 সেটাকে বলতেছি অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স হলে 1 স্যাম্পল, এটাকে 1 স্যাম্পল যদি অ্যাডভান্স করো, অ্যারোটা কোথায় যাবে? 2 এর নিচে নাকি? হ্যাঁ স্যার। তুমি কি আমার কথা বুঝতে পারছো? সিগন্যালটা লেফট শিফট করা মানে হচ্ছে ও আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি স্যার। মানে না, বুঝতে তো তোমার অ্যারো শিফটটা স্যার হ্যাঁ, বুঝতে তো গুলিয়ে পারবেই, ফেলছিলাম। বুঝতে পারবে, কিন্তু গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ। তাহলে এই যে সেকেন্ড যেটা বলছি, এই যে সিগন্যালটা x2n, এটা হচ্ছে আসলে x1n এর ডিলেড ভার্সন নাকি? জি স্যার। কত স্যাম্পল ডিলে করা? 2 স্যাম্পল। 2 স্যাম্পল। তাহলে এটাকে তুমি যদি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম করো, আগের মতোই হবে 0 ইন্টু জেড টু দ্য পাওয়ার 0, 0 ইন্টু জেড টু দ্য মাইনাস 1, 1 ইন্টু জেড টু দ্য মাইনাস 2, সেই জন্য জেড টু দ্য মাইনাস 2 থেকে শুরু হচ্ছে এরকম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, পরের পার্টটা দেখো, x3n আমি দেখাচ্ছি 1 2 5 7 0 1। এটা যদি x1 এর সাথে কম্পেয়ার করো, x1 এর সাথে থেকে এটা অ্যাডভান্স করা হয়েছে না সিগন্যালটা? 2 স্যাম্পল, জি স্যার 2 স্যাম্পল অ্যাডভান্স। 2 স্যাম্পল অ্যাডভান্স করা হয়েছে। আচ্ছা, এটা যদি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম করি, তোমাকে আমি বলেছি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম মানে 0 থেকে শুরু করবো নাকি? জি স্যার। সিগন্যালের অন্য স্যাম্পলগুলোকে আমরা ইগনোর করব। তাহলে কি আসে? 5 টু দ্য পাওয়ার 5 ইন্টু জেড টু দ্য পাওয়ার কত? 0। 0। এগুলাকে কিন্তু আমরা ইগনোর করতেছি, এগুলো বাদ। তারপর এটা কি? প্লাস 7 ইন্টু জেড টু দ্য পাওয়ার 1, 0 ইন্টু জেড টু দ্য পাওয়ার মাইনাস 1, 1 ইন্টু জেড টু দ্য মাইনাস 3। তাহলে এরকম কিছু আসে না? জি স্যার। তাহলে দেখো এই সিগন্যালটার এখন তুমি যদি সিম্পলি জেড ট্রান্সফর্ম করতে, তাহলে কি আসতো? 1 ইন্টু 1 ইন্টু জেড টু দ্য পাওয়ার 0 নাকি? এই জেড ট্রান্সফর্মের কথা বলছি, কি আসতো এটার বলো দেখি? 1 ইন্টু জেড টু দি পাওয়ার 2, 2 ইন্টু জেড টু দি পাওয়ার 1, হ্যাঁ, 5 ইন্টু 5 জেড টু দি পাওয়ার 0 বা শুধু 5। শুধু 5, এরকম কিছু আসতো। তাহলে এরকম কিছু আসলে এখন তুমি একটু এইগুলা থেকে একটু দেখলে বুঝতে পারো যে দেখো এখানে যেটা আছে এখানে দেখো সবই আছে মোটামুটি। দেখো এই যে জেড ইনভার্স আছে, কোফিসিয়েন্ট 1, কোফিসিয়েন্ট 2, কোফিসিয়েন্ট 5 7, এখানে কোফিসিয়েন্ট 1, এখানেও একই রকম তুমি দেখতে পারো এই কোফিসিয়েন্ট 1 আছে, -1 আছে, 3 আছে, এই দুটো বাদ গেছে, এরকম কোনো কিছু ঘটনা ঘটছে। তাহলে দেখো এখানে এখানে তুমি দেখতে পারো 7 এর সাথে যেটা ছিল, ফর এক্সাম্পল 7 এর সাথে জেড টু দ্য -3 ছিল, এখানে 7 এর সাথে জেড টু দ্য -5 আসছে, এখানে 7 এর সাথে জেড টু দ্য -1 আসছে। তুমি সাথে সাথে একটা জিনিসও কনসিডার করো, আমরা 2 স্যাম্পল ডিলে বা অ্যাডভান্স করেছি, তাই তো? 2, তাহলে জেড টু দ্য -3 জেড টু দ্য -5 এর সাথে 2 এর একটা রিলেশনশিপ দেখা যাচ্ছে না নাকি? জি স্যার। আর এইখানে দেখো জেড টু দ্য -1, জেড টু দ্য -1 এর সাথে জেড টু দ্য -3 একটা 2 এর রিলেশনশিপ দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। 2 এর রিলেশনশিপ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা এই জেড হয় জেড টু দ্য -3 দ্বারা ভাগ করেছি অথবা গুণ করেছি, দুইটার একটা করেছি। এই ভাগ করা মানে হচ্ছে জেড ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করা। ওকে, আচ্ছা। টাইম তাহলে শিফটিং প্রপার্টিজ স্যার এটা। হ্যাঁ, টাইম শিফটিং প্রপার্টি, সেটাই আমি বলতে চাচ্ছি। তবে এই ওয়ান সাইডের ক্ষেত্রে টাইম শিফটিং প্রপার্টিটা একটু ভিন্নভাবে আসবে। কিভাবে আসবে তুমি দেখো, এই যেমন এটার কথাই ধরো, এটা 2 স্যাম্পল শিফট করেছি, দেখা যাচ্ছে যে 5 7 এইগুলা, এই টার্মগুলো আসছে, এই টার্মগুলো আসছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দেখো, এটাকে তুমি যদি জেড স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে কি আসে? এই লাস্টের পার্ট 2 জেড স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই যদি করো কি আসবে? এখানে 5 আসবে নাকি? এই তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার। এই লাস্ট এই 5, এই তিনটা পার্টকে যদি আমি এটাকে জেড স্কোয়ার দ্বারা গুণ করি, এটা কি আসবে? স্যার জেড স্কয়ার 5 শুধু। 5, এখানে আসবে কি? 7 জেড ইনভার্স আর জেড টু দ্য পাওয়ার -3। তাহলে আলটিমেটলি এটা আসতেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই টোটাল টার্মটাকে যদি আমি জেড স্কোয়ার দ্বারা গুণ করি, টোটাল টার্মটাকে জেড স্কোয়ার দ্বারা যদি গুণ করি, তাহলে কি আসবে? এটা কি আসবে? স্যার জেড জেড স্কয়ার। স্কয়ার জেড স্কোয়ার। এটা পরেরটা 2 2z। 2 জেড ইনভার্স 2 জেড, হ্যাঁ জি স্যার। 2z, এটা 5
5 এটা হচ্ছে 7z ইনভার্স ইনভার্স, আর এটা হচ্ছে জেড টু z দ্য পাওয়ার ইনভার্স 3 3। তার মানে এই লাস্টের যদি এটাকে জেড স্কয়ার দ্বারা গুণ করি, লাস্টের তিনটা টার্ম দেখা যাচ্ছে এটা নাকি এই সেম না? হ্যাঁ জি স্যার। স্যার তার সাথে সাথে কিন্তু এক্সট্রা আরো দুইটা টার্ম আছে। তাহলে এই দুইটার মধ্যে রিলেশনশিপ তুমি যদি দেখো, টু স্যাম্পল অ্যাডভান্স করা মানে হচ্ছে আমি যদি জেড স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, যদি টু স্যাম্পল জেড টু দ্য পাওয়ার কে দ্বারা মাল্টিপ্লাই করলাম, এইভাবে আমরা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। তাহলে যে টার্মটা আসে, দুইটা টার্ম আরো এক্সট্রা থাকে না? এই দুইটা টার্ম তো তখন এক্সট্রা থাকে, তাই এই দুইটা টার্ম মাইনাস করে দিতে হবে না নাকি? হ্যাঁ স্যার, কারণ আমরা নেগেটিভ গুলো তো নিচ্ছি না। হ্যাঁ, মাইনাস করে দিতে। সেই জন্য এই ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে টাইম ডিলে এবং টাইম অ্যাডভান্স অপারেশন দুইটা কিরকম সেটা আমি তোমাকে একটু দেখাতে চাচ্ছি। এটার প্রুফ তোমরা বইতে দেখে নিতে পারো। ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্রোএকিস ম্যানোলোকিসের বইতেই এই দুইটার প্রুফ আছে, অন্যান্য অনেক বইতেই প্রুফ আছে। সুতরাং এখানে আমরা প্রুফটা দেখতে চাচ্ছি না, শুধু স্টেটমেন্টটা একটু দেখতে চাচ্ছি, কারণ এগুলো আমরা ইউজ করব। যেমন তোমাকে যদি বলে দেওয়া থাকে এরকম এক্স এন এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম যদি এক্স প্লাস জেড হয়, তাহলে এক্স এন মাইনাস কে এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম হবে জেড টু দেওয়ার মাইনাস কে দ্বারা মাল্টিপ্লাই করছি। দেখো এখানে ডিলে অপারেশন, জেড টু দেওয়ার মাইনাস কে দ্বারা মাল্টিপ্লাই করলাম কাকে, টোটাল একটা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি এক্স প্লাস জেড। এক্স প্লাস জেডটা কি বলো দেখি? ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। আচ্ছা, আর এখানে কি থাকলো? স্যার নেগেটিভ পোরশন। এন 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 ইকুয়ালস টু 1 থেকে কে এক্স মাইনাস 1 জেড টু ধরেন এর, এটাকে যদি একটু এক্সপান্ড করো তাহলে দেখো কি আসে, জেড টু ধর মাইনাস কে এক্স প্লাস জেড প্লাস, একটু আগে বললাম এইখান থেকে তুমি যদি এখানে আসতে চাও সামথিং মাইনাস করতে হবে। এই তাহলে তার মানে তুমি যদি এইখান থেকে এখন মানে ওয়ান সাইড থেকে যেতে চাও তাহলে কিছু প্লাস করতে হবে। তাহলে এটাকে যদি এক্সপান্ড করো তাহলে জেড টু ধর মাইনাস কে এখানে থাকে এক্স প্লাস জেড। এক্স প্লাস জেড কি? ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম, তাই তো? কার কার ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম? এক্স এক্স প্লাস জেড এক্স এন এর, তাই তো? জি স্যার। আচ্ছা, এক্স এন এর, তাহলে এক্স এন এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম, তার থেকে প্লাস করতেছি সামথিং। দেখো এন ইকুয়ালস টু 1 বসালে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1, আর জেড এর পাওয়ার জেড টু দ্য পাওয়ার 1 মানে জেড, এটা আসলো। এন ইকুয়ালস টু 2 বসালে এক্স মাইনাস 2, জেড এর পাওয়ার 2 জেড স্কয়ার, এরকম করে করে এরকম টার্ম আসবে। তার মানে হচ্ছে তুমি যদি একটা এক্স এন এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম করো এক্স প্লাস জেড, তাহলে এক্স এন মাইনাস কে যেটা হবে সেটা হবে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্মের যে রেজাল্ট তার সাথে আরো সামথিং সামথিং যোগ করতে হবে, ঠিক আছে? এরকম আসলে একইভাবে টাইম অ্যাডভান্সের জন্য অপারেশনটা হচ্ছে এরকম, জেড টু দ্য পাওয়ার কে এক্স প্লাস জেড, এখানে এখানে যেরকম যোগ হলো এখানে উল্টা বিয়োগ হবে, এন ইকুয়ালস টু 0 থেকে শুরু হয়ে কে মাইনাস 1 পর্যন্ত এরকম ফর্মুলা। সেটাকে তুমি যদি একটু এক্সপান্ড করো তাহলে এরকম আসে এক্স টু দ্য পাওয়ার কে এক্স প্লাস জেড মাইনাস এক্স জিরো, কারণ এন ইকুয়ালস টু 0 থেকে কে মাইনাস 1 বসাচ্ছি, 0 যদি বসাও এক্স জিরো, জেড টু দ্য পাওয়ার 0, তার মানে এক্স জিরোই থাকলো। এন ইকুয়ালস টু যদি 1 বসাও এক্স 1 জেড টু দ্য পাওয়ার মাইনাস 1, এরকম প্লাস ডট ডট কে মাইনাস 1 পর্যন্ত তোমাকে এরকম করে অপারেশনগুলো করতে হবে। তাহলে এই টাইম ডিলে এবং টাইম অ্যাডভান্স অপারেশন করলে ওয়ান সাইডের জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখালাম। আচ্ছা, আমরা এই রিলেটেড একটা প্রবলেম করাইলি তাহলে দেখা যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রবলেম সে এক্স এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার ইউএন, এটা একটা সিগন্যাল দিয়ে দেওয়া আছে, আমাকে বের করতে হবে এক্স ওয়ান এন ইকুয়ালস টু এক্স এন মাইনাস 2 এবং এক্স টু এন ইকুয়ালস টু এক্স এন প্লাস 2। তুমি বুঝতে পারতেছো আমি ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাচ্ছি, যেখানে এক্স এন একটা দিয়ে দেওয়া থাকলো, আর এক্স ওয়ান এন হচ্ছে এক্স এন কে 2 স্যাম্পল ডিলে করব, আর এক্স টু এন হচ্ছে 2 স্যাম্পল অ্যাডভান্স করব। আচ্ছা, এবং এই দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে এক্স এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এন ও বসাতে পারবো। আচ্ছা, প্রথম পার্টটা দেখো, এক্স এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এন ইউএন, এটার ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম এবং টু সাইডেড জেড ট্রান্সফর্মের মধ্যে কি ডিফারেন্স বলো তো? এই তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার। এই ফার্স্ট পার্টের কথা বলছি, এক্স এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এন ইউ, স্যার কোনো ডিফারেন্স নাই তো স্যার? কোনো ডিফারেন্স নাই, একই জিনিস, ওয়ান সাইডেড করো আর টু সাইডেড করো, তাহলে ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম হবে, এটা তুমি জানো, এটা তুমি প্রুফও করতে পারো। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখো এটা এটা প্রুফ করেছি, এ টু দ্য পাওয়ার এন ইউ এন ইকুয়ালস টু 1/1 মাইনাস এ জেড ইনভার্স, এরকম না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা আমরা দেখেছি ওইখানে ক্যালকুলেশন করে। আচ্ছা, ওয়ান সাইডেড করতে গেলে তোমাকে আর রকটা স্পেসিফাই করার দরকার নাই। সেকেন্ড পার্ট হচ্ছে দেখো এক্স ওয়ান এন ইকুয়ালস টু এক্স এন মাইনাস 2, তাহলে দেখো আমরা এক্স ওয়ান এন এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাচ্ছি, সেজন্য নোটেশনটা দিলাম জেড প্লাস এক্স এন,
ইকুয়ালস টু জেড প্লাস x1n মানে xn মাইনাস টু ইকুয়ালস টু, এখানে একটু আগে আমরা যে কে স্যাম্পল ডিলে অ্যাডভান্স করে যে প্রপার্টিগুলো দেখলাম সেটা ইউজ করতে চাচ্ছি। দেখো কে স্যাম্পল ডিলে করলে এই হচ্ছে তার ফর্মুলা, একটু আগে যেটা দেখেছি যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা অ্যাডভান্সের জন্য ফর্মুলা দেখেছি এই, ঠিক আছে। তাহলে দেখো টু স্যাম্পল ডিলে করতেছি, তাহলে কে এর ভ্যালু কত? 2 2। তাহলে এখানে কি হবে? জেড টু দ্য মাইনাস কে জেড টু দ্য পাওয়ার মাইনাস 2, ক্লিয়ার? জি জি স্যার আচ্ছা এক্স প্লাস জেড, যেটা এক্স এন এর ওয়ান সাইডের জেড ট্রান্সফর্ম সেটা থাকলো। দেখো এই যে প্লাস আছে এন ইকুয়ালস টু 1 থেকে কে, 1 থেকে কে এর ভ্যালু 2, তাই তো? 1 থেকে 2, আর এই যে এক্স এন যেটা থাকলো এক্স মাইনাস 1 জেড টু ধরেন এরকম ফর্মে আসলো। আচ্ছা এটাকে দেখো, এই জেড স্কোয়ার তুমি যদি আলাদা আলাদা করে ভাগ করে দিতে চাও, মাল্টিপ্লাই করে দিতে চাও, এখানে কি আসবে? জেড টু পাওয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস জেড, প্রথম টার্মটা এটা আসবে না, তাই তো? জি হ্যাঁ স্যার। আচ্ছা সেকেন্ড টার্ম এটা কি আসবে? এটা আসলে জেড মাইনাস 2 দ্বারা পরে গুণ করো, আগে n ইকুয়ালস টু 1 বসাও, কি আসে? এর তুমি তো বুঝতে পারতেছো x minus 1 z n এর ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত বসে সাম করতে হবে, মানে 1 বসাবা 2 বসাবা, দুইটা ভ্যালু আসবে। তাহলে 1 যদি বসাও x মাইনাস 1 z টু দ্য পাওয়ার মাইনাস 1 নাকি z টু দ্য 1 1 1 স্যার মাইনাস 2 দিয়ে গুণ করে minus মাইনাস 1 হ্যাঁ, তাহলে x মাইনাস 1 থাকলো, তার সাথে এখানে x1 কে তুমি মাল্টিপ্লাই করবা z টু দ্য পাওয়ার মাইনাস 2, তাহলে x মাইনাস 1 z মাইনাস 1 আসবে না? দেখো এখানে জি স্যার। z টু দ্য 1 আর এখানে মাইনাস 2, তাহলে এই সেই আসলো। পরেরটা 2 বসাতে হবে, যদি 2 বসাও z টু দ্য পাওয়ার 2, z টু দ্য পাওয়ার 2 কে z টু দ্য মাইনাস 2 দ্বারা গুণ করলে আলটিমেটলি আসবে z টু দ্য পাওয়ার 0 মানে 1, তার মানে হবে x মাইনাস 2। তুমি কি বুঝতে পারছো এইটা কিভাবে আসলো? জি হ্যাঁ স্যার। এই যে এই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি জাস্ট। তাহলে দেখো আমাকে আবার বলে দেওয়া আছে xn ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার n, তাহলে আমরা x মাইনাস 1 লিখতে পারি কত? n এর ভ্যালু মাইনাস 1, তাহলে মাইনাস a টু দ্য পাওয়ার মাইনাস 1, আর x মাইনাস 2 a টু দ্য পাওয়ার মাইনাস 2, তাই তো? এই জি তাহলে এই x1 z এর ওয়ান সাইডের z ট্রান্সফর্ম যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি x1 প্লাস z দিয়ে, সেটা ইকুয়ালস টু হবে z টু দ্য মাইনাস 2 ইন্টু xz হচ্ছে এই জিনিস 1/1 মাইনাস az ইনভার্স, তাকে গুণ করতে হবে z টু দ্য মাইনাস 2 দিয়ে, তাহলে এই জিনিস আসে না, তাই তো? জি জি প্লাস স্যার। প্লাস এই a মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে a ইনভার্স ইন্টু z ইনভার্স, তাহলে a ইনভার্স z ইনভার্স থাকলো, আর x মাইনাস 2 হচ্ছে a টু দ্য মাইনাস 2 এরকম কিছু থাকে। এই তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই একইভাবে সি নাম্বার তুমি যদি সলভ করতে চাও n প্লাস 2, তাহলে এই যে অ্যাডভান্সের যে ফর্মুলা z টু দ্য পাওয়ার কে, এই ফর্মুলা ইউজ করা লাগবে, সেটা করলে আলটিমেটলি যে এরকম কিছু রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে আচ্ছা আমরা আর অল্প একটু পড়িয়ে শেষ করে দেবো, যেগুলো আসলে তোমাদেরকে আমার মনে হয় লাপ্লাস ট্রান্সফর্মে পড়িয়েছিলাম সেই রিলেটেড কিছু বিষয়ই, দুইটা থিওরেম পড়াবো, দুইটা থিওরেম পড়িয়ে শেষ করে দিচ্ছি, ক্লাস বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইন জেড ডোমেইন। ইনিশিয়াল ভ্যালু থিওরেম মানে হচ্ছে, ধরো আমার কোনো একটা নর্মাল সিচুয়েশনটা দেখো, আমার ধরো কোনো একটা এক্স জেড দিয়ে দেওয়া আছে, এক্স জেড মানে কি, কোনো একটা এক্স এন এর জেড ট্রান্সফর্ম দিয়ে দেওয়া আছে নাকি? হ্যাঁ স্যার। জি আচ্ছা জেড ট্রান্সফর্ম দিয়ে দেওয়া আছে, এখন জেড ট্রান্সফর্মটা যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমার টাইম ডোমেইন সিগন্যাল যেটা এক্স এন এর এন ইকুয়ালস টু 0 তে স্যাম্পল ভ্যালুটা কত সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এক্স জেড দিয়ে দেওয়া থাকলো, আমার টার্গেট হচ্ছে n ইকুয়ালস টু 0 তে এক্স এন এর ভ্যালু কত, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ইনভার্স জেড ট্রান্সফর্ম করে নিতে হবে না? জি স্যার। ইনভার্স জেড ট্রান্সফর্ম করে সবগুলা স্যাম্পল দিয়ে তারপরে আমাকে আইডেন্টিফাই করতে হবে n ইকুয়ালস টু 0 এর জন্য কত, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কিন্তু আমরা এই থিওরেম ইউজ করে আরো সহজেই এই ইনিশিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, মানে n ইকুয়ালস টু 0 তে স্যাম্পলটা কত। দিস থিওরেম হেল্পস আস টু ফাইন্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ xn ফ্রম xz উইদাউট টেকিং ইটস ইনভার্স জেড ট্রান্সফর্ম। ইনভার্স তার মানে কি, আমি একটু আগে যেটা বললাম, xz যদি দিয়ে দেওয়া থাকে সেখান থেকে xn এ যেতে গেলে ইনভার্স জেড ট্রান্সফর্ম করা লাগবে, তারপরে xn এর তুমি n ইকুয়ালস টু 0 তে স্যাম্পল ভ্যালুটা কত সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। এইখানে আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইউজ করে এই ইনভার্স জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট না করেই যে যে জেড ট্রান্সফর্ম ফাংশনটা দিয়ে দেওয়া থাকবে সেটা ইউজ করি আমরা n ইকুয়ালস টু 0 তে স্যাম্পল ভ্যালুটা ফাইন্ড করতে পারি বা ডিটারমাইন করতে পারি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এই থিওরেমটা খুবই সিম্পল দেখো, x0 ইকুয়ালস টু লিমিট z টেন্ডস টু ইনফিনিটি xzটা কি জিনিস? এই xzটা কি জিনিস? স্যার জেড ট্রান্সফর্মটা xn এর xn এর z ট্রান্সফর্ম। আর x0টা কি জিনিস?
স্যার হচ্ছে n equal to 0 তে x এর যে স্যাম্পল ভ্যালু। মানে xn কিন্তু না, xn এর মাত্র একটা স্যাম্পল, n equals to 0 তে যে স্যাম্পল সেটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কজাল সিগন্যালের ক্ষেত্রে যদি ধরি, কজাল সিগন্যালের ক্ষেত্রে এই থিওরেমটা অ্যাপ্লাই করি। x z ইকুয়ালস টু আমাদের যে ফর্মুলা আছে n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি x n z টু the মাইনাস n, এরকম তো নাকি? আমরা এই কজাল সিগন্যালের ক্ষেত্রে এই ইনিশিয়াল ভ্যালু থিওরেমটা প্রুভ করতে চাচ্ছি। x z ইকুয়ালস টু n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি x n z টু the মাইনাস n, নাকি? এই ফর্মুলা তো ঠিক আছে? ঠিক জি আছে? স্যার, ঠিক আছে আচ্ছা, স্যার। এটাকে আমরা দেখো এক্সপ্যান্ড করতে পারি কিভাবে? n ইকুয়ালস টু 0 বসাও, n ইকুয়ালস টু 0 বসালে x0 z টু the পাওয়ার 0 মানে x0, 1 বসালে x1 z টু the মাইনাস 1, এরকম ভাবে এক্সপ্যান্ড করতে পারি না? জি স্যার পারি। আচ্ছা, এটাকে আমরা দেখো একই কথা, এটা আমি দিয়েছি তোমাদের একটু দেখানোর জন্য। ইকুয়ালস টু আসে x0 প্লাস x1 বাই z প্লাস x2 বাই z স্কয়ার প্লাস x3 বাই z কিউব, তাই তো? এই z ইনভার্স মানে z মাইনাস 3 z টু the মাইনাস 3 মানে হচ্ছে 1 ওভার z কিউব, এরকম ফর্মে আসে না? জি আচ্ছা, এখন তোমাকে এই যে তোমাকে ইনিশিয়াল ভ্যালু থিওরেম যেটা বলছে z টেন্ডস টু ইনফিনিটি, z এর ইনফিনিটি যদি ভ্যালু বসাও এখানে, এই টার্মটা কত আসবে? 1 বাই z, 1 বাই z স্কয়ার, 1 বাই z কিউব, এগুলা সব 0 স্যার। 0 চলে আসবে। আলটিমেটলি থাকবে কে? x0, তাই তো? জি স্যার। সেটাই বলছি। তাহলে xz কে যদি তুমি লিমিট z টেন্ডস টু ইনফিনিটি করো, তাহলে আসবে x0 প্লাস অন্য টার্মগুলো সব 0 হয়ে যাবে, আলটিমেটলি x0 থাকবে। তার মানে x0 ইকুয়ালস টু লিমিট z টেন্ডস টু ইনফিনিটি xz। তাহলে কজাল সিগন্যালের আমরা যে ফার্স্ট স্যাম্পল বলতে পারবো, n ইকুয়ালস টু 0 এর জন্য যে স্যাম্পল, সেটা আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইউজ করে করতে পারি। ক্লিয়ার? জি আচ্ছা, জি আমরা স্যার, এর সাথে আরেকটা ভ্যালু দেখতে চাচ্ছি, ফাইনাল ভ্যালু থিওরেম। এই ফাইনাল ভ্যালু থিওরেমের যদি তুমি করো এই একই রকম, যদি আমরা কজাল সিগন্যাল নিয়ে ডিল করি, যদি ইউনিট সার্কেলের বাইরে বাইরে কোনো পোল না থাকে, তাহলে কিছু কন্ডিশনে আমরা আলটিমেটলি যেটা করতে পারি, এক্স ইনফিনিটি ইকুয়ালস টু লিমিট জেড টেন্ডস টু 1 জেড মাইনাস 1 ইন্টু এক্স জেড, এইরকম থিওরেম ইউজ করে। এক্স ইনফিনিটি মানে হচ্ছে এন এন টেন্ডস টু ইনফিনিটি, এরকম ফাইনাল যেটা ভ্যালু সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। মানে যদি এন টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে ওই সিগন্যালটার স্যাম্পল ভ্যালু কত সেটা বুঝতে পেরেছো? ফাইনাল ভ্যালু। জি স্যার। আচ্ছা, কজাল সিগন্যালের ক্ষেত্রে একটু আগে আমরা সেখান থেকে ডেফিনেশন আসতে চাচ্ছি। দেখো x z ইকুয়ালস টু n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি x n z টু the মাইনাস n, এটা হচ্ছে কজাল সিগন্যালের ক্ষেত্রে z ট্রান্সফর্মের বেসিক ডেফিনেশন। এটাকে তুমি ওয়ান সাইডেড z ট্রান্সফর্ম বলতে পারো, একই মিনিং কিন্তু, তাই তো? এখানে প্লাস একটা দিলেই ওয়ান সাইডেড বোঝাতো। আচ্ছা, এরপরে দেখো কজাল সিগন্যালের ক্ষেত্রে একটু আগে আমরা ওয়ান সাইডেড z ট্রান্সফর্ম যখন পড়লাম, তখন আমরা এরকম কি লিখতে পারি? দেখো সামেশন n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি x n প্লাস 1 z টু the মাইনাস n, এটা কি জিনিস বলো তো দেখি? xn প্লাস 1 এর জেড ট্রান্সফর্ম নাকি? এই জি স্যার। এই রাইট সাইড ইকুয়েশন যদি দেখো, n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি xn প্লাস 1 এর জেড ট্রান্সফর্ম নাকি? তাই তো? জি স্যার। আচ্ছা, এটা ওয়ান সাইডেড না টু সাইডেড? অন সানসাইডেড। ওয়ান সাইডেড ওয়ান স্যাম্পল যদি তুমি অ্যাডভান্স করে জেড ট্রান্সফর্ম করো, তাহলে এই যে একটু আগে যে ফর্মুলা দেখলাম, এই যে ফর্মুলাটা দেখো, কিছু প্লাস করে করলে কিছু মাইনাস হয়, এরকম কিছু বিষয় আছে। সেটা তাহলে দেখো, এটাকে লিখতে পারি জেড এক্স জেড। এই তুমি এখানে ইচ্ছা করলে প্লাসও বসাতে পারো, যেহেতু কজাল সিগন্যালের ক্ষেত্রে ওয়ান সাইডেড এবং টু সাইডেড জেড ট্রান্সফর্ম সেম, ঠিক আছে? সুতরাং তুমি ইচ্ছা করলে এখানে প্লাস বসাতে পারো, নাও বসালে কোনো প্রবলেম নাই, যেহেতু কজাল সিগন্যাল। তাহলে জেড এক্স জেড মাইনাস জেড এক্স জিরো, এরকম আসে না? হ্যাঁ স্যার। মানে এক্স এন প্লাস 1 এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম। এই দেখো, এক্স এন প্লাস 1 এর ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম, এখানে আসবে জেড টু দ্য পাওয়ার 1, এটা এক্স জেড, আর এখান থেকে একটা মাত্র টার্ম 1, তাহলে n ইকুয়ালস টু 0 থেকে 1, 0 থেকে 0 একটা টার্মই আসবে নাকি? জি স্যার। কে এর ভ্যালু তো 1, কে এর ভ্যালু 1 হলে মানে কি এখানে কি কে মাইনাস 1 কত? 0। হ্যাঁ, ওয়ান 0 স্যাম্পল। থেকে 0 পর্যন্ত স্যাম্পল নিয়ে সাম করবে, একটা স্যাম্পলই আছে, সেটা আসবে। সেই একটা স্যাম্পল এই যে মাইনাস হয়ে আসলো, তাই তো? মাইনাস হয়ে আসলো না? এই একটা স্যাম্পল হলে এখানে কি আসবে তুমি আমাকে বলো তো দেখি? জেড জেড টু দ্য পাওয়ার 1 মানে জেড ইনটু এক্স জেড নাকি? জি জি স্যার। জেড ইনটু এক্স জেড মাইনাস জেড ইন্টু এক্স জিরো। জেড ইনটু এক্স জিরো, জেড ইনটু এক্স জিরো, এই যে সেটাই আসছে, জেড ইনটু এক্স জিরো, জেড এক্স জেড মানে জেড ইনটু এক্স জিরো, এই দুইটা ইকুয়েশন। এখন দেখো এই ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 যদি মাইনাস করি, তাহলে যেটা আসে এক্স জেড এস মাইনাস জেড এক্স জিরো মাইনাস এক্স জেড, লেফট হ্যান্ড সাইড বিয়োগ করলাম, আর রাইট হ্যান্ড সাইড এইটা মাইনাস এটা বিয়োগ করলে বিয়োগ করা যাবে না? দুইটা ইকুয়েশন বিয়োগ করলাম, তাই তো? বুঝতে পেরেছো? এই তোমরা কি আমার কথা শুনছো?
জি আচ্ছা, এই দুইটা দেখো এখানে জেড এক্স জেড আছে মাইনাস এক্স জেড আছে, তাহলে এই দুইটা থেকে এক্স জেডটা কমন নিলে থাকে জেড মাইনাস ওয়ান, তাহলে জেড মাইনাস ওয়ান এক্স জেড মাইনাস জেড এক্স জিরো, একটু সিম্পলিফাই করছি জাস্ট। আর এইখানে দেখো এখানে সামেশন আছে এন প্লাস ওয়ান পাওয়ারও জেড টু দাওয়ার মাইনাস এন আছে, এখানে এন এক্স এন পাওয়ারও জেড টু দাওয়ার এন মাইনাস ওয়ান আছে, সামেশন এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত করছি, তাহলে এটাকে একটা সামেশনের আন্ডারে নিয়ে আসতে পারি। এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, এই যেহেতু মাঝখানে মাইনাস আছে, ইন্টু জেড টু দাওয়ার মাইনাস এন। তুমি কি বুঝতে পারছো এটা করতে পারি না? জি স্যার। তুমি ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে করেও তুমি এখানে দেখাতে পারো, কোনো প্রবলেম নাই, একই বিষয়। তাহলে দেখো এখানে কি আসে, এখান থেকে যদি জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স জেড রাখতে চাই, এটা ইকুয়ালস টু এই জেড এক্স জিরো এই পাশে গিয়ে এরকম আসবে না, প্লাস হয়ে যাবে না, এই মাইনাস জেড এক্স জিরোটা রাইট হ্যান্ড সাইডে পাঠালে জেড এক্স জিরো তো হবে নাকি? জি স্যার। আর এই ইকুয়েশনে দেখো এন ইকুয়ালস টু যদি জিরো বসাও, এখানে কি আসবে? স্যার x1 এক্স ওয়ান মাইনাস মাইনাস x0 এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, আর জেড টু দ্য পাওয়ার z to the power ওটা 0 0 জিরো, তাহলে মানে থাকো- 1 তাহলে থাকো দেখো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো জেড টু দ্য পাওয়ার জিরো। পরেরটা কি, যদি টু বসাও ওয়ান বসাও, টু মানে এক্স টু x2 minus x1 z to the power minus 1 মাইনাস ওয়ান, এইভাবে অন্য সিরিজগুলো আসতে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার এই সিরিজগুলো আসতে থাকবে। তাহলে দেখো এটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারি, দেখো তাহলে লিমিট জেড টেন্স টু ইনফিনিটি এক্স জেড ইকুয়ালস টু এইখানে দেখো জেড টেন্স টু ওয়ান বসাচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার জেড টেন্স টু ওয়ান বসা, জেড টেন্স টু যদি ওয়ান বসাও, তাহলে এখানে কি আসবে? যেটা বেলো ওয়ান বসাচ্ছ, এক্স জিরো আসবে নাকি? জি এক্স জিরো আসবে না? এক্স জিরো আসবে। আর এখানে দেখো জেড টু দ্য পাওয়ার, এখানে জেড এর ভ্যালু ওয়ান বসাচ্ছ, জেডই আছে তো, ওয়ান বসাচ্ছ, তাহলে কি আসবে এখান থেকে? এক্স ওয়ান মাইনাস এক্স নট নাকি? x1 minus x0 হ্যাঁ, এখানে কি আসবে? জেড টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, জেড এর ভ্যালু তুমি ওয়ান বসাচ্ছ, স্যার ওটা 1 ই আসবে। তার মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান আসবে নাকি? জি একইভাবে এখানে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এরকম ভাবে বাই টার্ন আসতে থাকবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই এক্স জিরো মাইনাস হবে, এই এক্স ওয়ান এর সাথে এই এক্স ওয়ান যাবে, এই এক্স টু একটা করে প্লাস মাইনাস হচ্ছে, তা আলটিমেটলি একটা এক্স ইনফিনিটি একটা টার্ম থাকবে না? জি স্যার। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এই টোটালটা দেখো, এই যে এই এক্স জিরো আর এই প্লাস মাইনাসে কাটা যাচ্ছে, এই প্লাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ানে কাটা যাচ্ছে, এইভাবে কাটা যাচ্ছে, তাহলে এক্স ইনফিনিটি থাকলো। তাহলে এক্স ইনফিনিটি ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু ওয়ান জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স জেড, এরকম। তুমি কি বুঝতে পারছো? জি তার মানে হচ্ছে যদি আমি ফাইনাল ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, এক্স জেডটাকে জেড মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপরে লিমিট জেড টেন্স টু ওয়ান বসাতে হবে। ক্লিয়ার? জি জি স্যার এই তাহলে আমি এই স্লাইডটা পড়ে তোমাদের ক্লাস শেষ করে দিচ্ছি, এটা 2 মিনিট লাগবে। দেখো তোমাকে ফাইন্ড এক্স জিরো ইফ এক্স জেড ইজ গিভেন বাই এক্স জেড ইকুয়ালস টু, এরকম কিছু দিয়ে দেওয়া আছে, এক্স জিরোটা বের করতে হবে। তাহলে এটাকে ইনিশিয়াল ভ্যালু থিওরেম না ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবা? ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইনিশিয়াল ভ্যালু থিওরেম এক্স জিরো ইকুয়ালস টু সিম্পলি লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি এক্স জেড। তাহলে এই যে লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি এক্স জেড, এটাকে তুমি লিখতে পারো এরকম ভাবে, লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি জেড স্কয়ার দ্বারা ভাগ করে যদি দাও 1 প্লাস 2i জেড ইনভার্স প্লাস 2 জেড ইনভার্স মাইনাস 2, উপর নিচে দুইটাকেই জেড স্কয়ার দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে আসবে 1 প্লাস জেড ইনভার্স আর এখানে আসবে 1 প্লাস 0.5 জেড ইনভার্স। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার এখন তুমি যদি জেড টেন্ডস টু ইনফিনিটি বসাও, উপরে থাকবে শুধু 1, কারণ এটা দুইটাই জিরো হয়ে যাবে না? 0 হয়ে যাবে। এইখানেও একই রকম 1 প্লাস 0 আর এখানে হবে 1 প্লাস 0, তাহলে নিচে 1 থাকবে, 1/1 ইকুয়ালস টু কত হবে? 1। তাহলে এই সিগন্যালটা যদি এক্স জেড এরকম দেওয়া থাকে, তাহলে এক্স জিরো যেটা সেটা হচ্ছে 1। ক্লিয়ার? জি জি স্যার। স্যার ক্লিয়ার আর সেকেন্ড আরেকটা প্রবলেম দেখাচ্ছি, দেখো যদি ফাইন্ড এক্স ইনফিনিটি ইফ এক্স জেড ইজ গিভেন বাই এক্স জেড ইকুয়ালস টু জেড প্লাস 2 ডিভাইডেড বাই 4 ইনটু জেড মাইনাস 1 জেড প্লাস 0.7 এরকম দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি এখানে কি কোন থিওরেম অ্যাপ্লাই করবা? ফাইনাল ভ্যালু থিওরেম নাকি? ফাইনাল ভ্যালু থিওরেম ফাইনাল ভ্যালু থিওরেম মানে কি? জেড মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, জেড মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপরে জেড টেন্ডস টু 1 বসাতে হবে, বসালেই যে এরকম 0.44 ভ্যালুটা পাওয়া যায়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার আচ্ছা, একটা এক্সারসাইজ আছে, prove that the initial and final values of xn are 1 and 1.25 respectively লেখা উচিত এখানে, if the z transform of xn is given by এই জিনিস যদি দেওয়া থাকে, তোমাকে বলছে ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু হচ্ছে 1 এবং 1.25, এটা পারবে না এই একই টেকনিক ইউজ করে? জি স্যার পারবো স্যার পারবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। আচ্ছা শোনো, আমরা আসলে তোমাকে এখানে
জেড ট্রান্সফর্ম, ইনভার্স জেড ট্রান্সফর্ম, তার কিছু প্রপার্টিজ এইসব নিয়ে আমরা দেখালাম, তাই না? হ্যাঁ স্যার। আমি জানি না ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে হয়তোবা এই জেড ট্রান্সফর্ম পড়ানো হয়। আমি যে জিনিসগুলো পড়েছি এই সবই মনে হয় পড়ানো হয়, আমার ধারণা। বুঝতে পেরেছো? কারণ জেড ট্রান্সফর্ম একটা ম্যাথমেটিক্যাল টুল। তোমরা অন্যান্য লাপ্লাস ট্রান্সফর্ম যেরকম পড়ানো হয় সেরকম জেড ট্রান্সফর্মও পড়ানো হয়। তো আমরা এখানে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ জেড ট্রান্সফর্মটা ইউজ করতেছি। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা সিস্টেম এবং সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য জেড ট্রান্সফর্মটাকে টুল হিসেবে ইউজ করব, নাকি? জি স্যার, বাট স্যার অ্যাপ্লিকেশনটা কোথায়? হ্যাঁ, আমি বলছি টুল হিসেবে ইউজ করব, তাই তো? জি স্যার। আচ্ছা, টুল হিসেবে ইউজ করব। আমরা এই সাধারণত সিস্টেম গুলাকে যখন অ্যানালাইসিস করি, স্পেশালি এলটিআই সিস্টেম নিয়ে আমরা সব আলোচনা করি, তাই না? লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। জি স্যার। জি সুতরাং স্যার। আমি এই যে জেড ট্রান্সফর্মের প্রপার্টিজ এইসব দেখে আমার আলটিমেট টার্গেট হচ্ছে এলটিআই সিস্টেম জেড ডোমেইনে অ্যানালাইসিস করব। ক্লিয়ার? বুঝতে জি পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। সুতরাং আমরা এর পরের ক্লাসগুলো থেকে এই জেড ট্রান্সফর্ম ইউজ করে এলটিআই সিস্টেমের অ্যানালাইসিস করব। দ্যাট মিন্স তুমি বলতে পারো আমার ডিএসপি তে জেড ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন কোথায়, কিভাবে অ্যাপ্লাই করে কি পাই, এইসব বিষয় আমরা, যেটা বুঝতে পারতেছো, আমার জেড ট্রান্সফর্মের ডেফিনেশন পড়ার চাইতে আমার দরকার হচ্ছে আমি এই জেড ট্রান্সফর্মটা টুল হিসেবে কিভাবে আমি ডিএসপি তে ইউজ করব। ক্লিয়ার? সেই টপিকগুলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে আমার পেরেছি। মনে হয় 2-3টা ক্লাসে তোমাদেরকে এই জেড ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন ডিএসপি তে দেখাবো। এই আপাতত তোমাদেরকে বলতে চাচ্ছি। ঠিক আছে? তো তাহলে রেখে দেই, তোমরা ভালো থাকো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কারো কোনো কোশ্চেন নাই? স্যার হ্যাঁ, আসলে মানে ইনফিনিটি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ম্যাথমেটিক্যালি তো স্যার ইনফিনিটি আসে, এখানে কি একটা স্যাম্পল কম বোঝায়? কোথায়? এখানে এই জি ইনফিনিট, স্যার। হ্যাঁ। না, তুমি এইভাবে তুমি যদি কনসিডার করো আর কি, তুমি ইনফিনিটি -1 এখানে তুমি আবার -2 যদি দিতে থাকো, তো আমি এখানে সিকোয়েন্সটা বোঝাতে চাচ্ছি। দেখো, এই x0 কাটা যাবে, তাই তো? x1 কাটা যাবে, সবসময় একটা করে থাকতেছে না? এদিক থেকে যদি সিকোয়েন্সিয়ালি আগাও, দেখো জি তুমি স্যার। এই x0 যদি কাটো তাহলে x1টা থাকে, x1টা যদি কাটো একটা x2 থাকে। একইভাবে এইখানে তুমি এখানে আরেকটা টার্ম আসবে x ইনফিনিটি -1। ঠিক আছে? একটা স্যাম্পল আগেরটা বোঝাচ্ছি জাস্ট। ওকে? জি স্যার। তাহলে সেটা মাইনাস গিয়ে আলটিমেটলি একটা থাকবে লাস্ট টার্ম, যেটা ইনফিনিটি বলতেছি। ওকে? কিন্তু স্যার আসলে ইনফিনিটি মাইনাস ওয়ান ইনফিনিটি হয় না? হ্যাঁ, ইনফিনিটি -1 ও ইনফিনিটি হয়। আমি এখানে স্যাম্পল ভ্যালু বোঝাচ্ছি, যে লাস্ট স্যাম্পলের আগের স্যাম্পলটা বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? ওকে স্যার। তুমি ইচ্ছা করলে কে দিয়েও বলতে পারো। কে এখানে এক্স, ধরো এখানে এখানে একটা ইউজ করতে পারো এক্স কে -1, এখানে এক্স কে -1 আর একটা ইনফিনিটি থাকবে। যেভাবেই বলো, আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। একটা একটা করে কাটাকাটি করলেও এই জিনিসটা আসবে। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে?